প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম প্রহরী। এখন শুরু করছি তৃতীয় অংশ। 4। সফরের সময় বলে শহরের পথঘাট প্রায় ফাঁকা। এমন আহামরি কিছু নয় শহরটা। ধূলি ধূসর রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কিছু দোকানপাট, সেলুন, জোয়ার আড্ডা আর হোটেল। হিসিং রেইল দেখা যাচ্ছে কয়েকটা দালানের সামনে। মোটামুটি ভালো হোটেলটার দিকেই পা বাড়ালো টমাস রলিন্স। হোটেল ক্লার্ক, বয়সে তরুণ, লম্বাটে নিষ্প্রভ চেহারা, উঁচু হয়ে আছে চোয়ালের হাড়। রেজিস্টার খাতাটা রলিন্সের দিকে ঠেলে দিল সে। টমাস রলিন্স, নিউ ইয়র্ক, লিখল টমাস। 50 সেন্ট পড়ছে মিস্টার রলিন্স। কতদিন থাকবেন আপনি? কাল রাতের ট্রেন পর্যন্ত, বলল রলিন্স। $10 একটা নোটে ভাড়া মিটিয়ে বাকি টাকা পকেটে ভরল ও। খেলতে চাইলে পরামর্শ দেওয়ার সুরে বলল হোটেল ক্লার্ক। হোটেলের পেছনেই ব্যবস্থা আছে আমাদের। ধন্যবাদ, জুয়া খেলি না আমি। তাই তাহলে কিছুর দরকার নেই, বলে উঠল রলিন্স। বরং কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, আর পারলে নিউ ইয়র্কের একটা খবর কাগজ দিও। মাথা ঝাঁকিয়ে একটা দরজার দিকে ইঙ্গিত করল লোকটা। থালা বাসনের ঝনঝন শব্দ আসছে ভেতর থেকে। ওখানে খেয়ে নিতে পারেন। তারপর উল্টো দিকে ইঙ্গিত করে বলল, নইলে ওদিকে সেলুন আছে, আর নিউ ইয়র্কের খবর কাগজ। ডেস্কের উপর রাখা এক গাদা খবর কাগজ উল্টে পাল্টে দেখল সে। না, নেই। মাঝে মধ্যে এক আধটা আসে, আর কারো কাছে আছে কিনা খুঁজে দেখতে পারেন। বোঝা যাচ্ছে ওকে পছন্দ করেনি লোকটা। খোঁজাখুঁজির পথে আর গেল না রলিন্স। চাবি হাতে জিনিসপত্র নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো উপরে। নিউ ইয়র্কের মারামারি খবর কাগজে না থাকারই সম্ভাবনা বেশি। খুন, জখম, রাহাজানি তো লেগেই আছে। তার খুব সামান্য অংশই কাগজের পাতায় স্থান পেয়ে থাকে। তাছাড়া জ্যাকব ফ্রিম্যান জনপ্রিয় লোক হলেও 5 পয়েন্টসের বাইরে ইভেন কারকে কেউই চেনে না প্রায়। হোটেল রুমটা ছোট্ট, রাস্তার দিকে একটা মাত্র জানালা। ভেতরে আছে খাট, চেয়ার, ড্রেসিং টেবিল, পানির পাত্র আর গামলা রয়েছে এক কোণে। পাশেই তাকের উপর ভাঁজ করে রাখা তোয়ালে। মেঝের উপর বোয়া ওঠা এক চিলতে কার্পেট। কোট খুলে শার্টের হাতা মুড়ে গামলায় পানি ভরে নিয়ে হাত মুখ আর মাথা ধুলো রলিন্স। চুল আঁচড়াতে দাঁড়ালো আয়নার সামনে। সাধারণের তুলনায় বেশ লম্বাই বলা যায় ওকে, প্রায় 5 ফুট 9 ইঞ্চি, আর দেখতেও খুব একটা খারাপ নয়। হাত দিয়ে কোট ঝেড়ে গায়ে চাপিয়ে টুপি হাতে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। রেস্তোরাঁ খোলাই আছে। ভেতরে ঢুকে গরুর মাংস আর সিমের বিচির ফরমাশ দিয়ে একটা টেবিল বেছে নিয়ে বসলো। ওয়েটার এসে কাপে কফি ঢেলে দিল। রাস্তার দিকে খোলা জানালায় পর্দা ঝুলছে। বাইরে থেকে কামারের হাতুড়ির শব্দ শুনতে পেল রলিন্স। শব্দের উৎসের দিকে ঘাড় ফেরালো ও। এখনো কাজ চলছে? এমনিতেই প্রচুর কাজ। কফি পট নামিয়ে রাখলো ওয়েটার। তার উপর আবার ক্যাটল ডাইভের সময়।
এগিয়ে আসছে। রাইডাররা ঘোড়ার খুরে নাল লাগাতে ব্যস্ত হয়ে ওঠে এ সময়। সারাক্ষণই ব্যস্ত থাকতে হয় ওকে। এদিকে আর কোনো কামার নেই কিনা। কফি পট নিয়ে চলে গেল ওয়েটার। আস্তে আস্তে আরাম করে বসল রলিন্স। এভাবে বসে থাকতেই বেশ লাগছে। গত কয়েকটা দিন, আসলে কয়েক সপ্তাহ, ক্রমাগত ছোটাছুটিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। এখন কাল রাতের ট্রেন পর্যন্ত অফুরন্ত অবসর। টিকিটটা এখনই কেটে ফেলতে হবে। যদি কিছু হয়ে যায়, অন্তত টিকিটটা তো থাকবে হাতে। কি আবার হবে? নিজের প্রশ্নের জবাবে নিজেই কাঁধ ঝাঁকালো রলিন্স। চোখ তুলে দেখল গরম খাবার নিয়ে এগিয়ে আসছে ওয়েটার। আরও লাগলে বলবেন, কোনো অসুবিধে নেই, বলল সে। আধা আধি খেয়ে শেষ করেছে এমন সময় রাস্তার দিকের দরজা ঠেলে ভেতরে ঢুকলো এক লোক। ঝুনঝুন বাজছে তার পায়ের স্পার। আর একটা টেবিলের দিকে এগিয়ে গেল। দুজন লোক বসে আছে ওখানে। কোনো খবরই নেই, বলল সে। বসে পড়ল একটা চেয়ার টেনে। অথচ 3 দিন আগেই তার এসে পড়ার কথা। রডের তো এমন হওয়ার কথা না। মাংস কাটছিল রলিন্স। নামটা কানে যেতেই থমকে গেল। রড মর্গান। শুনেছিলাম ক্যান্সাস সিটিতে নাকি আছে ও, কিন্তু এটা হলো গত হপ্তার খবর। আশেপাশে আছে হয়তো, জানোই তো, কোনো রকম হইচই করে না ও। আমার কিন্তু ভয় লাগছে জজ। মার্ক বিউয়ারের হুমকির কথা তো জানোই। খামোখা গলাবাজি করার লোক সে নয়। শুনেছি ইগল পাস আর ইউভালদের ওদিকে নাকি দুর্ধর্ষ সব লোক জোগাড় করছে। কদিন আগেই তো ফিরল লং, বলল না 25 জনের মতো লোক ভাড়া করেছে মার্ক। 2,500 গরু আনতে এর অর্ধেক লোকও লাগার কথা না। তাহলে এত লোক ভাড়া করার কারণ? ইন্ডিয়ানদের ভয় করছে হয়তো। কে মার্ক? হুঁ, ওসবের পরোয়া করে না সে। না, বদলা নিতেই আসছে সে। ভাই খুন হওয়ার পর কসম খেয়েছে মার্ক আসবেই ও। কিন্তু সেজন্যে পুরো শহরটা তো দায়ী নয়, সেটাই ধরে নিয়েছে সে। শক্ত লোক মার্ক, অনর্থক কিছু বলে না। রড মর্গান হয়তো বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করতে পারত, কিন্তু আর কারো কথাতেই পিছিয়ে যাবে না সে। কফিতে চুমুক দিয়ে চুরুট ধরল জজ। মার্ককে আমি চিনি। ঠিক বলেছ, শক্ত লোক। শক্ত না হলে এত কিছু করা ওর পক্ষে সম্ভবও হতো না। কেন্টাকি থেকে আসার পর গরু ধরে ধরে ব্যান্ডিং করেছে ইন্ডিয়ানদের সঙ্গে, সম্পর্ক গড়ে তুলেছে, প্রয়োজনে লড়াই করেছে। তারপর গড়ে তুলেছে বিশাল রানস। ওর ভাইও পাশে এসে দাঁড়িয়েছে এক সময়। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, পরিচম করেছে। আর সেই ভাইটাকেই খুন করেছে খুনি। কান খাড়া রাখলেও কথোপকথনের টুকরো টুকরো অংশ মাত্র শুনতে পাচ্ছে টমাস। স্বভাবতই কৌতূহলী হয়ে পড়ছে ও। রড মর্গান নিশ্চয় ট্রেনে করে পশ্চিমে আসছিল। পথে কোথাও জিনিসপত্র ফেলে নেমে যেতে বাধ্য হয়েছে সে। সবার অজান্তে শহরে ঢুকতে চেয়েছিল কি? হয়তো। আবার উল্টোটিও হতে পারে, কে জানে। তাহলে কি ঘটেছে তার ভাগ্যে? আজ রাতেই এখনই একটা ট্রেন থাকতো যদি, ভাবল রলিন্স। কলে আটকা পড়া ইঁদুরের মতো লাগছে নিজেকে। শুটিং গ্যালারির সেই বৃদ্ধের কাছে পশ্চিমের অনেক গল্প শুনেছে ও। সামনাসামনি গান ফাইটে একজন লোককে মারো,
কোনো অসুবিধে নেই, কেউ মাথা ঘামাবে না ও নিয়ে। কিন্তু তা হলেই সেরেছে। ফাঁসিতে ঝুলতে হবে তোমাকে। পালাও, নয়তো ঝোলো। রডের কম্বল আর শটগান সহ ধরা পড়লে ওকেই খুনি ধরে নেবে সবাই। কফি শেষ করে পয়সা মিটিয়ে বেরিয়ে এলো রলিন্স। চুম্বকের মতো টানছে কামারের হাতুড়ির শব্দ। এগিয়ে গেল ও। 2-4 জন লোক হাঁটাহাঁটি করছে রাস্তায়। হাঁ করে খোলা কামারশালার দরজা। গনগনে লাল আগুন জ্বলছে উনুনে। কয়েকটা লণ্ঠন ঝুলছে ছাদ থেকে। ও ঢুকতেই মাথা তুলে তাকালো কামার। প্রচুর খাটুনি যাচ্ছে তোমার, মন্তব্য করল রলিন্স। 1 গ্লাস মদ নিয়ে আসবো? আমি মদ খাই না। আমিও না, মাঝে মধ্যে একাত্তু, ব্যাস। কামার কি বানাচ্ছে একবার দেখলো রলিন্স। কি বানাচ্ছ? তুমি কি কামার নাকি? কখনো সখনো হাত লাগাই আর কি। বাবা অবশ্য খুব ভালো কামার ছিল। এখানে কাজ করবে? ইতস্তত করলো রলিন্স। কাল রাতের ট্রেনেই চলে যাচ্ছি আমি। অবশ্য তোমার কাজের চাপ যদি খুব বেশি থাকে, কালকের দিনটা খেটে দিতে পারি। কি ধরনের কাজ বলো তো? ঘোড়ার খুরের নাল বানানো, কয়েকটা ওয়াগনে নতুন টায়ার লাগানো আর কিছু ঝালাই। এই পারবো। নিউ ইয়র্কে থাকি তো, নাঙলের ফলা বানানো ছাড়া আর প্রায় সব কাজই পারি। তাহলে কাল সকাল 6টা নাগাদ এসে পড়ো। পুরো দিনের মজুরি পাবে। আরও কটা দিন থাকতে যদি। এত কাজ জমে গেছে, 3-3 জন একসঙ্গে খাটলেও ফুরোবে কিনা সন্দেহ। কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছল লোকটা। অবসরে এটায় পুরনো একটা চেয়ার টমাসের দিকে ঠেলে দিল সে। বসে বিশ্রাম নেই আমি। নাও বসো। নিউ ইয়র্কে থাকো বললে না? জীবনেও যাইনি ওদিকে। আচ্ছা, টায়ার বেন্ডার আছে তোমার? না, নাম শুনেছি, চলে? মোটামুটি। গত বছরই প্রথম দেখলাম জিনিসটা। নিউ ইয়র্কে ম্যাককলিন্সের কাছে, মানে যার দোকানে কাজ করি, একটা দারুণ টায়ার বেন্ডার আছে। জিনিসটা খুব পছন্দ আমার। একটা পেলে অনেক সময় বেচে দিত আমার। এ শহরে কি অনেক দিন ধরে আছো তুমি? অনেক দিন। বলো কি, শহরটা শুরুই তো করলাম আমি। এদিক দিয়ে যাচ্ছিলাম। আমার জিনিসপত্র দেখে এক লোক জানতে চাইল টায়ার ঠিক করতে পারবো কিনা। তো আর কি, 4টে ওয়াগনের টায়ার ঠিক করে দিলাম। এরই মধ্যে আরও কয়েকজন ঘোড়া নিয়ে এলো নাল পরাতে। প্রায় 2 হপ্তা ও কাজেই আটকা পড়ে থাকলাম। পরে একটা ছাপড়া তুলে নিলাম ওই কটনউড গাছটার নিচে। একদিন ওয়াগন ভর্তি হুইস্কি নিয়ে হাজির হলো বোম্যান। ওয়াগনে বসেই হুইস্কি বিক্রি করতে শুরু করলো সে। আমার জায়গায় ব্যবসা করছে বলে 1/4 ভাগ বখরা দাবি করলাম। ওঝোর আপত্তি ছাড়াই রাজি হয়ে গেল সে। তারপরে এলো হ্যামিল্টন। আমার সীমানার বাইরেই ক্লেম ফাইল করে দোকান খুলে বসলো। ব্যাস, পত্তন হয়ে গেল শহরটার। এখন রেলপথ আর স্টক ইয়ার্ড হয়েছে। প্রায় 80 জনের মতো লোক বাস করছে এখানে। গোলমাল হয় না? সামান্য। ওই কুনিরাই যত ঝামেলার মূল। ওদিকে পশ্চিমে থাকে ওরা, বাপার 3-4টে ছেলে। উশৃঙ্খল একেবারে বদ। বোম্যান, হ্যামিল্টন আর আমরা 3জন এটাকে সত্যিকার একটা ভালো শহর হিসেবে গড়ে তুলতে চাই। একটা গির্জা আর স্কুল বানানোর ইচ্ছে আছে। একটা কিছু ব্যবস্থা না হওয়া পর্যন্ত হয়তো একই ঘরে দুটোর কাজ চালিয়ে নিতে হবে। আসলে শুরুতেই একটা ভুল হয়ে গেছে আমাদের, কুনিকে মার্শাল বানানো। ভালো লোক বলেই মনে হয়েছিল ওকে।
বেশ কয়েকজন বদমাশকে শায়েস্তা করল সে, একজনকে মারল ও। তারপরই কেমন যেন বদলে গেল। এ শহরের হর্তাকর্তা বিধাতা ভাবতে শুরু করে দিল নিজেকে। এমন ভাব দেখাতে লাগলো ওরাই এ শহরটার মালিক, আমাদের কোনো অধিকারই নেই। উনুনের দিকে এগিয়ে গেল লোকটা। না, কাজ শুরু করতে হয় আবার। ইচ্ছে থাকলে চলে এসো, সূর্য ওঠার পর থেকে এখানেই পাবে আমাকে। কামারশালা থেকে বেরিয়ে হোটেলে ফিরে এলো রলিন্স। হোটেলের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে অন্ধকারাচ্ছন্ন পথের এ মাথা ও মাথায় চোখ বুলালো। এখানে ওখানে জানালা গলে রাস্তায় এসে পড়ছে ফ্যান আলো। অবিশ্বাসের সঙ্গে মাথা নাড়ল রলিন্স। একটা শহর হলো এটা? রেল লাইনের পাশে গজিয়ে ওঠা বস্তি ছাড়া আর কি। অথচ এ নিয়েই কামারের গর্বের সীমা নেই। মনে হলো একে প্রাণ দিয়ে ভালোবাসে লোকটা। আশ্চর্য। এ মুহূর্তে এখান থেকে চলে যাওয়ার কোনো উপায় নেই। সময় কাটানোর জন্যেই কালকের দিনটা কামারের দোকানে কাজ করতে হবে। অবশ্য হাতুড়ির বাড়ি আর গনগনে আগুনে একটা কিছু গড়ে তোলার আনন্দটাও কম নয়। নিজ হাতে গড়ে তোলা বলেই কি এ শহরের প্রতি এত মায়া এদের? নিজের ঘরে এসে শুয়ে পড়ল রলিন্স। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল। সারা রাত বাজনা বাজিয়ে গেল ছাদের উপর। ভোরে ঘুম ভাঙতেই সেই চিঠি আর কাগজগুলোর কথা মনে পড়ল। ওগুলো পড়ে দেখলে রড মর্গানের ব্যাপারে কোনো সূত্র পাওয়া যেত হয়তো। সূর্য না উঠলেও ফিকে হয়ে এসেছে বাইরের অন্ধকার। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে ভাবনাগুলো গুছিয়ে নিতে চাইল টমাস। খোলা জানালা দিয়ে ছুটে আসছে পেইরির টাটকা হাওয়া। কিন্তু তারপরও কেন যেন অস্বস্তি লাগছে, বুঝতে পারছে না ও। নিউ ইয়র্ককে এখন মনে হচ্ছে দূর দেশের কোনো অচিন জায়গা। শহরের চেহারা পর্যন্ত ঠিকমতো মনে করতে পারছে না। ঝাপসা হয়ে আসছে বারবার। নিজের উপরেই রাগ হচ্ছে। স্নান ছেড়ে কাপড় পরে জিনিসপত্র গুছিয়ে নিল রলিন্স। তারপর নাস্তা সারতে নিচে নেমে এলো। যার যার ঘরেই খাওয়া সারে শহরের লোকজন। ওর মতো অতিথিরাই কেবল আসে হোটেলে। ডাইনিং হলে ও ছাড়া আর মাত্র একজনকে দেখা যাচ্ছে। ধূসর পোশাক পরা স্বর্ণকেশী এক তরুণী। ওকে এক নজর দেখেই তাচ্ছিল্য ভরে দৃষ্টি সরিয়ে নিল মেয়েটা। কারো জন্য অপেক্ষা করছে বোধ হয়। অধৈর্যভাবে ঘড়ি দেখছে বারবার। কৌতূহলী হয়ে উঠল রলিন্স। কে মেয়েটা? কার সঙ্গে দেখা করার কথা তার? এখানে কেন এসেছে সে? এত ভোরে এ ধরনের মেয়েদের বাইরে বেরোনোর কথাও নয়। দূরের কোনো জায়গা থেকে এসেছে কি? ওহো, মনে হয় না। নাকি ট্রেনে করে এসেছে? কিন্তু দিনের প্রথম ট্রেনটা তো এখনো পৌঁছায়নি। আরেকজন লোক এসে ঢুকলো এবার। হালকা পাতলা গরম, গায়ের রং কালো, পরনে প্রিন্স আলবার্ট কোট, মাথায় টুপি, ডোরাকাটা ছাইরঙা প্যান্ট, চকচক করছে বুটজোড়া। এক পলক লোকটাকে দেখল রলিন্স। আগে কখনো দেখলেও জাত চিনতে ভুল হলো না। আগে কখনো না দেখলেও জাত চিনতে ভুল হলো না। দাগি আসামি। দেখতে শুনতে ভালো হলেও চেহারায় অন্যরকম একটা ছাপ পড়ে গেছে। দেখতে শুনতে ভালো হলেও চেহারায় অন্যরকম একটা ছাপ পড়ে গেছে। উঠতে গিয়েও আবার বসে পড়ল মেয়েটা। নেট, তুমি এখানে? বিস্মিত হওয়ার ভান করল, অথচ টমাস জানে এরই অপেক্ষা করছিল সে এতক্ষণ। তাহলে কেন এই অভিনয়?
আবার কাপে কফি ঢাললো রলিন্স। না, একটু পরেই যাবে ও কামারশালায়। 5 এ শহরের কোনো ব্যাপারে মাথা ব্যথা নেই টমাসের, কিন্তু মানুষ চিনতে ভুল হয় না ওর। বোঝা যাচ্ছে মেয়েটা সম্ভ্রান্ত ঘরের, কিন্তু লোকটা ভদ্রলোকের পোশাকে সেফ সন্ডা ছাড়া আর কিচ্ছু না। স্পষ্ট বুঝতে পারছে রলিন্স একটা কিছু ঘটতে যাচ্ছে এখানে, খারাপ কিছু। ওদের খেয়াল না করার ভান করে ওয়েটারের কাছ থেকে এক প্লেট ডিম ভাজা নিল রলিন্স। চলে গেল ওয়েটার। কোনো চিন্তা নেই, বলেছিল তো এখানে বলেছি তো এখানে আর আশা হচ্ছে না তার। নেডের গলা ভেসে এলো, কিন্তু ওরা আর কাউকে আনার ব্যবস্থা করলে? কাজ ঝাঁকালো নেড। আর কেউ থাকলে তো? মর্গানের নাম ডাক ছিল, এসব ব্যাপার কি করে সামলাতে হয় জানতো। সে যখন নেই, একেবারে নিশ্চিন্ত থাকতে পারো। এরপর নিচু গলায় কথা বলতে শুরু করলো ওরা। এক আধটা শব্দ কানে এলেও বুঝে উঠতে পারল না কিছু। মর্গান মানে রড মর্গানই হবে, কিন্তু তার না আসার কথা এতটা জোর দিয়ে বলছে কি করে নেড? হঠাৎ রলিংসের উপস্থিতির ব্যাপারে সচেতন হয়ে উঠল ওরা। চট করে মাথা তুলে চাইল, কিন্তু রলিন্স তখন চেয়ে আছে অন্যদিকে। খেয়ালই নেই যেন। টমাস ওদের কথা শুনেছে কিনা বুঝতে পারল না। পোশাক আশাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর যাই হোক, এ শহরের বাসিন্দা নয় ও। বিভ্রান্ত টমাস রলিন্স। কারা এরা? রড মর্গানের অনুপস্থিতি এতটা গুরুত্বপূর্ণ কেন? মর্গান আর আসছে না, এত নিশ্চিন্তই বা কিভাবে নেন? যদি সেই তার ব্যবস্থা করে থাকে, না করে থাকে? মর্গানকে কি খুন করেছে সে? দাওটা বিরাট কিছু হলে অসম্ভব কি, কিন্তু এ শহরে কি বা আছে তেমন? জানা নেই ওর। এ শহরের আগন্তুকও জানে না কোথায় টাকা থাকতে পারে। ওর পরিচিত জগতে নিউ ইয়র্কে একমাত্র টাকাকেই মূল্য দেয়া হয়। টাকা কিংবা কোনো মূল্যবান জিনিসের পেছনেই ছোটে মানুষ। তেমন কিছুর প্রশ্ন জড়িত না থাকলে এই সময়ে এই জায়গায় এদের একসঙ্গে উপস্থিতি অকল্পনীয়। সন্দেহ নেই মেয়েটা ধরে নিয়েছে লোকটাকে ব্যবহার করছে সে। আর ঠিক উল্টোটি ভেবে বসে আছে লোকটা। গরুর পাল নিয়ে টেক্সাস থেকে আসছে মার্ক বিউয়ার, ভাই হত্যার বদলা নিতে। এই মেয়েটা হয়তো কোনোভাবে মার্ক বিউয়ারের সাথে সম্পর্কিত, কিংবা তার শহরে আসার সুযোগে কোনো ফায়দা লুটতে চাচ্ছে সে। তাও হতে পারে। নিউ ইয়র্কে ফিরে যাচ্ছে ও, নইলে দেখা যেত ব্যাপারটা কি। উঠে দাঁড়ালো রলিন্স। পয়সা মিটিয়ে বাইরে এসে এগোলো কামারশালার দিকে। কাজে মগ্ন ছিল কামার লোকটা। ওকে দেখে বলল, 3টে চাকায় টায়ার লাগাতে হবে। হ্যান্স কুনির ওয়াগন। গত হপ্তায় গিয়ে দিয়ে গিয়েছিল। এখনো টায়ার লাগানো হয়নি দেখে একটু আগে চোটপাট করে গেছে। 3টি ছোট ছোট নদী পেরিয়ে এখানে আসে সে। ওগুলোরই একটার মাঝখানে থেমে ঘোড়াকে পানি খাওয়ায়। আর তাতেই 12টা বেজে যায় চাকা আর টায়ারের। চাকা না শুকোলে টায়ার লাগাবো কি করে বলো তো? কথাটা বলতেই রাগে আরো গরম হয়ে গেল। হাতুড়ি দিয়ে ইঙ্গিত করলো সে। ওই যে চাকা, টায়ারও তৈরিই আছে। কোট আর শার্ট খুলে রেখে অ্যাপ্রন পরে কাজে লেগে গেল টমাস রলিন্স। নিমেষে ডুবে গেল কাজের ভেতর। প্রথম চাকায় টায়ার লাগানো শেষ করে দ্বিতীয়টায় সবে হাত দিয়েছে ও। এমন সময় লম্বা ছিপছিপে গড়নের এক ঘোড়সওয়ার এসে থামল দরজার মুখে। বাক স্কিনের পিঠে বসে আছে সে। ঠোঁটের দুপাশ দিয়ে থুতনি পর্যন্ত নেমে এসেছে গোপজোড়া। পরনে রং জ্বলা নীল শার্ট,
বুটের ভেতর গুজে দিয়েছে প্যান্ট, কোমরে ঝুলছে সিক্স শুটার, হাতে একটা রাইফেলও রয়েছে, মাথায় চিকন কিনারাওয়ালা পুরনো একটা টুপি। তীক্ষ্ণ চোখে ওকে জরিপ করছে লোকটা। তোমাকে তো আগে কখনো দেখিনি, বলল সে। কারণও আছে। কি কারণ? ছিলাম না তাই। হতভম্ব হয়ে গেল লোকটা। কাজে মন দিল টমাস। তুমিই তাহলে আমার ছেলের সঙ্গে লাগতে গিয়েছিলে? মাথা তুলে তাকালো রলিন্স। বুঝতে পারছে ওর দিকে তাকিয়ে আছে কামাল লোকটা। রাস্তা থেকে আরো কজন লোকও চেয়ে আছে এদিকে। নিজের কাজে ব্যস্ত ছিলাম আমি, লাগতে এসেছিল, সেই জবাব দিল রলিন্স। ভবিষ্যতে অন্যের ব্যাপারে নাক গলাতে মানা করে দিও তোমার ছেলেদের। ও আমার ডেপুটি, যাকে গুলি করেছ সেও। ডেপুটি? এই শহর সামলাতে ডেপুটি লাগে? সরাসরি লোকটার চোখের দিকে চাইল টমাস। গর্ধব না হলে এমন একটা শহর সামলাতে আবার ডেপুটি লাগে নাকি? মানে? ধমকে সুরে জানতে চাইল কুনি। আরে, বলল রলিন্স, ডেপুটি ছাড়া চলতে না পারলে কাজই ছেড়ে দিতাম আমি। ছেলেকে বলে দিতাম বিনা বিচারে কাউকে ফাঁসি দেয়া আর খুন করা একই কথা। তা সেটা যে নবাবই দিক না কেন। কুনিকে জব্দ করতে গিয়ে ঝুঁকি নেওয়া হয়ে গেছে বুঝতে পারছে রলিন্স। মনে মনে তৈরি হয়ে গেল ও। শৈশব থেকে ছেলেবুড়োর মোকাবেলা করে অভ্যস্ত রলিন্স। কুনি লোকটাকে একটুও ভালো লাগেনি ওর। তাছাড়া মারামারি এড়ানোটাও ঠিক ওর ধাতে সয় না। অনেক আগেই জেনেছে এ ধরনের লোকগুলো মারামারি এড়ানোর চেষ্টাকে কাপুরুষতার লক্ষণ বলে ধরে নেয় এবং তাতে করে ঝামেলায় বরং আরও বেড়ে যায়। সে যা হয় হোক, পরোয়া করে না টমাস। কয়েক ঘন্টা পরই নিউ ইয়র্কে ফিরে যাচ্ছে ও। প্রচুর ঝামেলা পড়ে আছে ওখানে। কথাবার্তায় বেশ ওস্তাদি জানো দেখছি, বলল কুনি। দেখো বাবা, অনেক কাজ পড়ে আছে আমার। যা বলার জলদি জলদি বলে ভাগো তো, নইলে নাক মুখ জায়গা মতো নাও থাকতে পারে। ছোট একটা হাতুড়ি রয়েছে টমাসের হাতে। হাতুড়ি কিংবা কুড়োলে নির্ভুল লক্ষ্য ভেদ করার কৌশল বহু আগেই রপ্ত করেছে ও। কুনি পিস্তলের বাটে হাত ছোঁয়ানোর আগেই বাতাসে শীষ কেটে উড়ে যাবে হাতুড়িটা। হাতুড়ি ছুঁড়ে দিয়েই ছুটে যাবে ও। কাজটায় ঝুঁকি আছে, তবে এরকম ঝুঁকি নিয়ে অভ্যস্ত টমাস রলিন্স। ইতস্তত করে ঘোড়া ঘুরিয়ে নিল কুনি। ঠিক আছে, তোমাকে আমি দেখে নেব। গজগজ করতে করতে চলে গেল সে। আচ্ছা, চিৎকার করে বলল রলিন্স। যে কোনো সময় যে কোনো জায়গায় রাজি? কুনি চলে গেছে দেখে আটকে রাখা দম ছাড়ল কামারশালার মালিক। উফ, আমি ভাবছিলাম গুলি টুলি করে বসে কিনা। তার আগেই কপালের মধ্যিখানে বসিয়ে দিতাম এটা। জানি চলে যাবে, বলল কামার। তবু মনে হচ্ছে যদি থাকতে। তোমাকে খুব ভালো লেগে গেছে আমার। নিশ্চয় কোনো মেয়ে পথ চেয়ে বসে আছে তোমার জন্যে। মেয়ে? আরে না না। রেস্তোরাঁয় দেখা মেয়েটার কথা হঠাৎ মনে পড়ে গেল। মেয়ের কথা যখন উঠলই, বর্ণনা দিয়ে রলিন্স জিজ্ঞেস করলো, চেনো? উহু। তবে এইটুকু বলতে পারি, টেনে না। খুব ভোরে ঘোড়ায় চড়ে এসেছে। তার মানে বেশি দূর থেকে নয়, বুঝতেই পারছো। একটু থামলো সে। মেয়েটা দেখতে দারুণ। আগ্রহী নাকি? ঠিক তা নয়, তবে মেয়েটা কে, সঙ্গের লোকটার সঙ্গে কিভাবে পরিচয় হলো, এসব নিয়ে একটু কৌতূহলী হয়ে পড়েছি বলতে পারো। আবার কাজে হাত লাগালো ওরা। দুপুর হলো। কাজে বিরতি দিল টমাস রলিন্স। হাত ধুয়ে মুছতে মুছতে অচেনা মেয়ে কুনি আর মর্গানের কথা ভাবল। আচ্ছা, জানতে চাইল ও, মর্গান এখানে আসছিল কেন? না এলেই বা কি হবে? কি হবে না তাই বলো। গোয়ার লোক মার্ক বিউয়ার। এ শহরেই আসছে সে। প্রলয় ঠেকানোর কোনো প্রলয় ঠেকানোর কোনো পথই খোলা নেই আমাদের সামনে।
অনেক লোক নিয়ে আসছে মার্ক, ধুলোয় মিশিয়ে দেবে পুরো শহরটা। মর্গান ঠেকাতে পারত? কে জানে। কেউ পারলে একমাত্র ওর পক্ষেই সম্ভব। ও হয়তো বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করতে পারত মার্ককে। দুর্দান্ত লোক রড, সবাই ওকে পছন্দ করে। দরজার মুখে এসে দাঁড়ালো রলিন্স। ঝিরঝিরে হাওয়া বুকে টেনে নিল, চোখ বুলালো রাস্তার এ মাথা থেকে ও মাথায়। এই একটা বস্তি বাঁচাতে উদ্বিগ্ন হয়ে আছে এরা সবাই। ঘড়ি দেখল টমাস। ট্রেন আসতে অনেক দেরি। পাশে এসে দাঁড়ালো কামার। কিছুই তো দেখছি না এখানে, বলল রলিন্স। এই আমাদের সব, আমাদের সব, আমাদের ঘর। ঘর? ওর নিজের একটা ঘর ছিল সেই কোনো কালে, ভাবল রলিন্স। মন চলে গেল আয়ারল্যান্ডের সবুজ মাঠে। শিশির ভেজা মাঠে পায়ে হাঁটা দিনগুলো ভিড় করে এলো মনের পর্দায়। কতদিন আগের কথা এসব। রাস্তা থেকে চোখ সরিয়ে নিল রলিন্স। ফিরে গেল উনুনের কাছে। ক্ষণিকের ভাবনাটা যেন বদলে দিল ওকে। নিঃসঙ্গ, একাকী লাগছে নিজেকে। মনে পড়ছে সবুজ পাহাড়ে আর বাবার চিনেহে কাটানো দিনগুলোর কথা। এতগুলো বছর পরেও এতটুকু মলিন হয়নি সে স্মৃতি। মানুষ হবে? প্রায় বলতো বাবা, ইস্পাত নয়, লোহার মতো। আগুনে দিলে ভঙ্গুর হয়ে যায় ইস্পাত, কিন্তু লোহা ঠিক উল্টো। ঠিক মতো উত্তাপ দিয়ে ইচ্ছে মতো আকার দেয়া যায়। একজন ভালো মানুষও হচ্ছে ঠিক এই রকম। কেমন দেখতে রড মর্গান? কাজ করতে করতে ভাবছে রলিন্স। মর্গানের কথা বলল। আমাকে বলো তো। একটু ভাবলো কামার। মানুষটা এমনিতে ছোটখাটো, বলল সে। মেক্সিকোর সঙ্গে যুদ্ধের সময় টেক্সাস রেঞ্জার ছিল। কোমাঞ্চিদের সঙ্গে লড়াই করেছে। সান্তা ফের টেইলে গরুর পাল নিয়ে গেছে। লোকমুখে শুনেছি ছোটবেলাতে নাকি 100 মাইলেরও বেশি দূরে শুয়োরের পাল নিয়ে পুবে গিয়েছিল সে। অনেকের সঙ্গেই তার ঘনিষ্ঠতা আছে। সৎলোক হিসেবে ওকে জানে সবাই। ওর দিকে চোখ ফেরালো কামার। মানুষ হিসেবে তুমিও খুব ভালো, থেকে যাও না কেন এখানে? ফিরে যাবার জন্য অস্থির হবার মতো কি এমন আছে নিউ ইয়র্কে? নিউ ইয়র্ক? ওটাই তো আমার শহর। আমি, থেমে গেল রলিন্স। কাকে ধোকা দিতে চাইছো? নিউ ইয়র্ক ওর শহর নয়। এরই মধ্যে হয়তো ওর কথা বেমালুম ভুলে গেছে সবাই। এই শহরে রড মর্গান নিখোঁজ হলে বিরাট শূন্যতার সৃষ্টি হয়। অথচ নিউ ইয়র্কে এক আধ ডজন টমাস রলিন্স হারিয়ে গেলে কারো কোনো অসুবিধে হবে না। আর কেউ এসে দখল করে নেবে তার স্থান। মুহূর্তের জন্যেও ভাবল না কেউ, ভাববে না কেউ। একটা কথা বলি, হঠাৎ বলল কামার। আমার এখানে কাজ করতে আপত্তি থাকলে বলো, দোকানের অর্ধেকটা বিক্রি করে দেব তোমার কাছে। হাসল টমাস। না, বড় শহরে থেকেই অভ্যস্ত আমি। ভেবো না এ শহরটার নিন্দা গাইছি। কিন্তু কিন্তু আলো ঝলমল পথঘাটি আমার বেশি ভালো লাগে। আর তাছাড়া তোমরা যেমন বলছো, সত্যি যদি মার্ক বিউয়ার তেমন কিছু করে, এ শহরের আয়ুও তো বলা যায় ফুরিয়েই এসেছে। সকালে মেয়েটা মেয়েটার সঙ্গে লোকটার কথাবার্তার টুকরো অংশ আমার কানে এসেছে। রড আর এখানে আসবে না বলেই লোকটার ধারণা। উনুনের উপর ঝুঁকেছিল কামার। কথাটা কানে যেতেই ঝট করে সিধে হয়ে দাঁড়ালো। তার মানে সে আমি? অসহায়ভাবে জবাব দিল টমাস। বলতে পারবো না। অন্য কারো কথাও বলে থাকতে পারে। তবে আমার মনে হয় রড মর্গানই ওদের আলোচনার বিষয় ছিল। রড যাতে এ শহরে আসতে না পারে তার ব্যবস্থাও করা হয়ে গেছে বোধহয়। অ্যাপ্রন খুলে তুলে রাখলো কামার।
তুমি এখানে থেকো টমাস। এখনই আমি একজনের সঙ্গে কথা বলতে এখনই আমাকে একজনের সঙ্গে কথা বলতে হবে। প্রায় ছুটে বেরিয়ে গেল সে। করেছ কি? নিজেকে প্রশ্ন করল রলিন্স। কিছুই না। জেনে আন্দাজে কথা বলার কি দরকার ছিল? অবশ্য ওর কথায় পাত্তাই বা দিচ্ছে কে? অস্বীকার করার উপায় নেই। উদ্বিগ্ন বোধ করছে রলিন্স। ওই লোকটা আর মেয়েটার মতলব যাই হোক, সেটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে ওরা। সেজন্যেই চাইছে না মার্ক বিউয়ার শহরে ঢোকার মুহূর্তে রড মর্গান উপস্থিত থাকুক। আবার ঘড়ি দেখল রলিন্স। আরও কয়েক ঘন্টা এখনো। যাকগে, এ শহরের সমস্যা এটা, ওর নয়। অবশ্য এটাকে যদি আদেও শহর বলা যায়। আবার কিছুক্ষণ এক নাগারে কাজ করে চলল ও। দরজায় এসে একবার রাস্তায় চোখ বুলালো। হিসরেইলে বাঁধা জিন চাপানো কয়েকটা ঘোড়া চোখে পড়ল। একটা ওয়াগন আর দুটো বাগবোর্ডও রয়েছে। কোনো রকম অস্বাভাবিকতা নেই কোথাও। হঠাৎ রাস্তায় বেরিয়ে এলো নেড। চোখ বুলালো চারদিকে। তারপর এদিক ওদিক চাইতে চাইতে হাঁটতে লাগলো ধীর পদক্ষেপে। কামাশাওয়ালার সামনে এসে থামলো। পকেট থেকে সিগার বের করে ধরাতে ধরাতে তাকালো রলিন্সের দিকে। কামার কই? কাছে পিঠেই আছে। শিগগির ফিরবে? হ্যাঁ। কোনো কাজ? আসলো নেড। ঝিক করে উঠল দুপাটি সাদা দাঁত। কিন্তু চোখ স্পর্শ করল না তার হাসি। ঠান্ডার চোখে মাপছে টমাসকে। এখানে আর কেউ কাজ করে? জানতাম না। হঠাৎ এসে পড়েছি। বাইরে থেকে এসেছ? কাজ জাগালো রলিন্স। নতুন শহর এটা। এখানকার সবাই বাইরে থেকে এসেছে। এই তোমার কথাই ধরো। ভালো কথা। কোত্থেকে এসেছো তুমি? তীক্ষ্ণ কঠিন দৃষ্টিতে ওর দিকে তাকালো নেড। এ কথা জিজ্ঞেস করার কোনো অধিকার নেই তোমার। তুমি যে করলে। তাই? হ্যাঁ, করেছি। বেশ। আমি এসেছি মিসিসিপির নাসেস থেকে। জুয়া চোরের আখড়া, মন্তব্য করল টমাস। শুনেছি ও শহরে নাকি ফেরারি আর দাগি আসামির ছড়াছড়ি। ভিড় জমিয়েছে রাজ্যের যত জোচ্চোর আর বদমাস। কুৎসিত হয়ে উঠল নেডের দৃষ্টি। ন্যাসেজের অনেক খবর রাখো দেখছি। ছিলে নাকি ওখানে? না, বললাম তো শুনেছি। কানটা বেশ শক্তিশালী মনে হচ্ছে। নেডের দিকে তাকিয়ে মুচকি হাসল রলিন্স। রেগে মেগে ঘুরে দাঁড়ালো নেড। দু কদম এগিয়ে যেতেই কথাটা বলে বসল রলিন্স। কেন বলল জানে না। আপনা থেকেই ঠোঁট গলে বেরিয়ে এলো যেন শব্দগুলো। সবাই তৈরি হয়ে আছে বুঝলে। রড আসুক বা না আসুক, কিছুই যায় আসে না তাতে। 6 আচমকা থমকে দাঁড়ালো নেড। আর একটু হলেই হুমড়ি খেয়ে পড়ত। ধীরে ধীরে ঘুরে রলিন্সের মুখোমুখি হলো সে। চোখে চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। দু চোখে ঘৃণা। কিন্তু স্বাভাবিক কণ্ঠেই কথা বলে উঠল সে। কার কথা বললে? রড। রড মর্গান, বলল রলিন্স। সহজে হাল ছাড়ে না ও। কি বলছে? জানে না টমাস। লোকটাকে খেপিয়ে তোলার জন্যেই যেন কথা বলে যাচ্ছে ও। মার্ক বিউয়ারকে নিয়ে উদ্বিগ্ন শহরবাসীরা, এবং সম্ভাব্য দুর্ঘটনার সঙ্গে এই লোকের একটা সম্পর্ক না থেকেই পারে না। জাত অপরাধীদের হাড়ে হাড়ে চেনে টমাস রলিন্স। ব্রডওয়ে কিংবা 5 পয়েন্টসে এ জাতের লোক ভুরি ভুরি পাওয়া যাবে। এদের কাছে সৎ এবং ভালো লোকরা হদ্দ বোকা ছাড়া আর কিছুই না। নিজেদের মতলব হাসিলের ব্যাপারে একরকম নিশ্চিন্ত থাকে এরা। ব্যর্থতার কথা ঘুণাক্ষরেও ভাবে না। বুঝতে চায় না অপরাধ করতে গিয়ে যে ঝুঁকি নিচ্ছে তার তুলনায় ওদের প্রাপ্তি খুবই নগণ্য। নেডও এই একই জাতের। সবার চেয়ে ধূর্ত আর চতুর ভাবছে সে নিজেকে।
নিজে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হওয়া সত্ত্বেও এ লোক ধরে নেবে সেই খেলাচ্ছে সবাইকে। কিন্তু মেয়েটা কে? এসবের ভেতর তার ভূমিকা কি? কতটুকু? রড মর্গান? উহু, চিনলাম না। বা হাতে কোটের বোতাম খুলল নেট। এ শহরের কেউ? আমি ভাবলাম চিনো বোধ হয়, বলল রলিন্স। ওকে নিয়েই সবাই আলোচনা করছে। মার্ক বিউয়ারের গরুর পাল নিয়ে পৌঁছানোর পর হাঙামার ভয় করছে সবাই। রডের উপরেই ভরসা করে বসে আছে ওরা। কোথাও বোধ হয় গা ঢাকা দিয়ে আছে ও। সময় মতো ঠিক বেরিয়ে আসবে। কথার বরখেলাপ করবে না। কাঁধ ঝাঁকিয়ে ঘুরে দাঁড়ালো নেড। কি জানো, কখনো কখনো কিছুই করার থাকে না। হাতুড়ি হাতে আবার কাজে ফিরে এলো টমাস রলিন্স। রড, বলল ও, নিজে আসতে না পারলে কাউকে না কাউকে পাঠাবেই। ওকে উপেক্ষা করে চলে গেল নেড। হাসল রলিন্স। একটু পরেই আরেকজন লোক এলো। ক্রেইটন কোথায়? ক্রেইটন? কামার আর কি। ও, ওর নাম ক্রেইটন? জানতাম না। অনেকেই জানে না। কোথায় ও? এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল লোকটা। আমি হ্যামিল্টন। কালিঝুলি মাখা হাত দেখিয়ে দুঃখ প্রকাশ করল রলিন্স। হাত মেলাতে পারছে না। আমি টমাস রলিন্স। ঘন্টা কয়েক ক্রেইটনকে একটু সাহায্য করছি। ভালোই হলো। ভালো লোকের দরকার আছে আমাদের। কোনি কি এখনো এ শহরের মার্শাল রয়েছে? হ্যাঁ। মার্ক বিউয়ার ওর উপর ক্ষেপে থাকলে বরং সরিয়ে দাও ওকে। ওর আর মার্শাল থাকার কোনো যুক্তি নেই। শহরে সবার সমর্থন পাবে এমন কাউকেই মার্শাল করার ব্যবস্থা করো। রড মর্গান এসে নিজেই সরাবে তাকে। তাহলেই মিটে যাবে ঝামেলা। এখানে গোলমাল হোক চাই না আমরা কেউই। আর রড মর্গান না এলে? প্রশ্নটা যেন ঠিক হ্যামিল্টনের মন মতো হলো না। ইতস্তত করতে লাগলো সে। ফ্যাকাশে চেহারায় তাকালো রাস্তার দিকে। তাহলে আমাকেই করতে হবে কাজটা, এবং মার্ক বিউয়ার আসার আগেই। কুনিকে সরিয়ে দিলেই বিপদ কেটে যাবে শহরের। তারপর কুনির ব্যাপার কুনিই সামলাবে। অনেক দিন ধরেই বেটা জ্বালিয়ে খাচ্ছে আমাদের। ধরো, জিজ্ঞেস করলো রলিন্স। ওর জায়গায় আর কাউকে পাঠালো রড তাহলে? কোনো ফায়দা হবে না। তাছাড়া তেমন লোক কই? সবার চেনা লোক ছিল মর্গান। তবে হ্যাঁ, হিকক হলে হয়তো পারত। কে জানে? রড মর্গান আদেও আসবে কি না, কিংবা কি যে ঘটবে কিছুই জানার উপায় নেই। তার চেয়ে বরং এখনই কুনিকে বরখাস্ত করে আর কাউকে মার্শাল করে ফেলো। মাথা নাড়ল হ্যামিল্টন। সেটাই তো মুশকিল। সাহসী লোকের অভাব না থাকলেও এ ধরনের ঝামেলা সামলানোর মতো কেউ নেই এ শহরে। আমরা সবাই লড়তে প্রস্তুত, কিন্তু লড়াই চাই না। গোলাগুলিতে খামোখা অনেকগুলো প্রাণ নষ্ট হবে। একমাত্র রডই পারত ব্যাপারটাকে সামাল দিতে। একটু থামল সে। কিছুতেই এখানে এ মুহূর্তে গণ্ডগোল হতে দেয়া যায় না। আরও গরুর পাল আসছে। টাকা পয়সার লেনদেন হবে। এ নতুন শহরের জন্যে ব্যবসা বাণিজ্য খুবই দরকার। উড়োনের দিকে তাকালো হ্যামিল্টন। ট্রেনে করে খরিদ্দাররা গরু কিনতে আসবে এখানে। আগামী কয়েক সপ্তাহে অন্তত 2 থেকে 3 লাখ ডলারের গরু বেচা কেনা হবে। সে টাকা থেকে কাউহ্যান্ড দের মজুরি দেবে গরুর মালিকরা। ওরা তখন আমাদেরই দোকানপাট থেকে জামাকাপড়, রসদ, মদ এসব কিনবে। একসঙ্গে এত টাকার লেনদেন আমাদের শহরটাকে একটা শক্ত খুঁটির উপর দাঁড় করাবে। তখন গির্জা আর স্কুলের কাজে হাত দিতে পারবো আমরা।
2 থেকে 3 লাখ? এ শহরে এত টাকা আসবে কোত্থেকে? আরে অত টাকা আমাদের নেইও। তবে টাকার ব্যবস্থা হয়েছে, এসে যাবে। 2-3 লাখ? নিশ্চয় ট্রেনে করে আসছে, নয়তো কিসে? চলে গেল হ্যামিল্টন। নিজের কাজে ব্যস্ত হলো রলিন্স। এ শহরে কোনো ব্যাংক ট্যাঙ্ক নেই। ব্যাংকের কাজকর্ম নিশ্চয় হ্যামিল্টন কিংবা বোম্যানই করে। সন্দেহ নেই, গরু ক্রেতাদের চেক এদের কোনো একজনের সেফেই ভাঙানো হবে। ক্রেইটন ফেরেনি, কাজ করে চলল টমাস। রেস্তোরাঁয় দেখা সেই মেয়েটা, আর নেডের কথা ভাবছে ও। কি চায় ওরা? কিসের পেছনে ছুটছে দুজন? যতই ভাবছে ততই নিশ্চিত হচ্ছে রলিন্স। মার্ক বিওয়ার পৌঁছানোর সময় রড মর্গানকে সরিয়ে রাখার ব্যবস্থা নেডি করেছে। মর্গান কি বেঁচে নেই? দুর্ধর্ষ একজন গান ফাইটারকেও অপ্রত্যাশিতভাবে অ্যাম্বুশ করে হত্যা করা সম্ভব। সেই চিঠি আর ম্যাপটার কথা মনে পড়ে গেল। মর্গান কোথায় ছিল, কি করছিল? চিঠি থেকে হয়তো জানা যেত। আচ্ছা, ম্যাপটা কিসের জন্যে? বুঝতে পারল না রলিন্স। হঠাৎ অস্থির হয়ে উঠল ও। চিঠিগুলো এখনই একবার দেখা দরকার। আগেই পড়ল না কেন? অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো হয়ে যাবে বলেই আসলে ওগুলো পড়া হয়নি ওর। ভদ্রলোক কখনো বলতো বাবা? অন্যের ব্যাপারে নাক গলায় না। চিঠিতে যাই লেখা থাকুক, রডকেই লেখা হয়েছে সেসব, ওকে নয়। কিন্তু রড মর্গানের তো কোনো খবরই নেই, অথচ ব্যাপারটা খুবই জরুরি। শোনা কথা ছাড়া রড সম্পর্কে একরকম কিছুই জানে না ও। তবু রডের চোখে পরিস্থিতিকে দেখতে চাইল রলিন্স। এ অবস্থায় রড নিজে হলে কি করত? কিংবা জ্যাকব ফ্রিম্যান, ওর বাবাই বা কি করত? সন্দেহ নেই এরা সবাই চিঠি পড়ে সে অনুযায়ী ব্যবস্থা নিত। ভেবে দেখো, আপন মনে বলল রলিন্স। শহরের সবাই আশা করছে রড মর্গানকে, অথচ রড আসেনি। আসার নাম নিশানাও নেই। এদিকে নেট বলছে সে নাকি আসলে আসতে পারবে না। রড মর্গানের কাপড় চোপড়, মহামূল্যবান শটগানটা রয়েছে আবার তোমার কাছেই। দেখ, মৃদুকণ্ঠে বিড়বিড় করে উঠল রলিন্স। ক্রেইটন আবার গেল কোথায়? আচ্ছা, ওই মেয়েটা আর নেড এখন কোথায় থাকতে পারে? সব ঘটনার কেন্দ্রবিন্দু সেই মার্ক বিওয়ার ই বা এখন কোথায়? কত দূরে আছে? কুনির ব্যাপারটা কি? বাপ আর ছেলেরা নিশ্চয় জানে এসব। তাহলে কি করছে ওরা? লড়বে নাকি পালিয়ে যাবে? লড়বে ভাবলো। ধরাকে সরাজ্ঞান করে ওরা, পালাবে না সেজন্যেই। কিন্তু লড়তে হলে লোক লাগবে না? সে ব্যবস্থাও নিশ্চয় করা আছে ওদের। অবশেষে ফিরে এলো কেইটন, সঙ্গে হ্যামিল্টনও রয়েছে। যন্ত্রপাতি রেখে রলিন্স বলল, একটু বাইরে যাচ্ছি, খানিক পরই ফিরে আসছি। 1 মিনিট, বলল কেইটন। হ্যামিল্টনের দিকে চাইল সে। তুমিই বলো। রলিন্স, তোমাকে আমরা কেউ চিনি না। হ্যামিল্টন বলল, কামার হিসেবে খুবই ভালো তুমি, খাটতেও পারো ক্লান্তিহীন। কুনিকে জব্দ করেছ তাও শুনলাম। কাজ ঝাঁকালো রলিন্স। ঠিক তা নয়, আসলে আমাকে চেনে না বলেই চিন্তা ভাবনার জন্যে সময় নিয়েছে সে, ভয় পায়নি। অবশ্য একটু দম নিয়ে বলল, যতখানি দেখার ঠিক ততটা সাহসী লোক সে নয়। যতখানি দেখায় ঠিক ততটা সাহসী লোক সে নয়। সে যা হোক, ওকে বাধা দিয়েছ তুমি। তোমাকে তৈরি দেখেই পিছিয়ে গেছে সে। যাক, যে কথা বলতে চাইছি, দেখো, রড মর্গানের পথ চেয়ে বসে আছি আমরা।
অথচ সে আসেনি। নিশ্চয় কোনো গোলমালে আসার কোনো সম্ভাবনাও নেই। হঠাৎ সতর্ক হয়ে উঠল ওরা। তীক্ষ্ণ চোখে তাকালো ওর দিকে। লুক শর্টের সতর্কবাণীর কথা মনে পড়ল টমাসের। কিন্তু দেরি হয়ে গেছে। নেড লোকটা একটা মেয়েকে বলছিল রড নাকি আসতে পারবে না। নিজের কানেই তেমন জোরালো শোনালো না কথাটা। সন্দেহ ফুটে উঠেছে ওদের চোখে। সে জানবে কি করে? জিজ্ঞেস করলো হ্যামিল্টন। ওর জানা শোনা কেউই ব্যবস্থা নিয়েছে হয়তো। গায়ে শার্ট চাপিয়ে নিল রলিন্স। ওকে লক্ষ্য করছে ওরা। কিছুটা অনীহার সঙ্গেই যেন শেষে বলল হ্যামিল্টন।